দুঃখিত নিহত হয়েছেন আর আহত হয়েছে 11,000-এর বেশি। এই তথ্য জাতিসংঘের মানবাধিকার কমিশন জানিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগ, মন্ত্রী, ছাত্রলীগ তারা ছাত্র জনতার উপর অস্ত্রসহ হামলা চালিয়েছে, এটি তাদের প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে জাতিসংঘ বলছে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না, যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে। এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিত করার জন্য মনুষ্যত্ববোধ নৃশংস। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আয়নাঘর পরিদর্শন করতে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শোনা যাচ্ছে তাকে এই পরিদর্শন করতে অনেক আগেই সেনাপ্রধান বাধা দিয়েছিল। অবশেষে আয়নাঘর তিনি দেখতে গিয়েছিলেন। দেখতে যাওয়ার পর যে ঘটনা ঘটেছে তা আরও ভয়ঙ্কর। দেখা গিয়েছে কিভাবে সেখানে কারেন্ট শট দেওয়া হতো যে সমস্ত চেয়ারের মধ্যে। আমরা দেখব কি কি আছে সেই আয়নাঘরে। পাশাপাশি এটা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন তার কিছু আলোচনা শুনবো। কতখানি অত্যাচার সহ্য করতে পারে যে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হতো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল। আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know, মানে some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওখানে সেল কোথায় উপস্থিত। প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 40,000 উপরে আমার হ্যান্ডকাফ করে চোখ করে। And the people that are John Managa have commanded people like that. They will be cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে? জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনো বিজ্ঞান ছিল, কত বিজ্ঞান I did because I had a clock in my mouth. I used to come every day. I hate that clock. 2,908 days. I did 2,909 hours. Every day I used to follow them. But it was not this big, huh? Was it this big? We were blindfolded everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিওর মতো এখানে একটা ছিল এখানে তারা এদিকে চেয়ারে বসাতো না। ইন্টারভিউশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন নাকি? I never knew he was there. He never knew the interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে পড়ে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা they will pick you up and sit you back down. You were never for a second you were never comfortable. Address and board they sound report. এবং এখন তাদের বোর্ড ক্লোজ ছিল, বললাম এখান থেকে রশি পিটিয়ে এখান থেকে বের করে হাত পা বেঁধে টাই করে ডাইরেক্ট থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো, ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে Mainly why I was so vocal in India. And we have offered techniques and suspected that I become Jamata. And they are doing other things. So my huge gallery. 23rd May 2021, আমাকে নোটিফিকেশন বলে আসছে যে আপনি একটা মিটিং দেন যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে চলে যাবেন, আপনি এখন আমি লাস্ট ম্যান বলে দেন আমি যাই, বাট আমি আন্ডারটেকিং দিয়ে মুক্তি চাই না। I don't want to share my
এই ইন্টারভেশনে কয়বার আসতে হচ্ছে নাকি বরাবরই যতদিন ছিলেন? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আছে নাকি কয়েকজন মিলে আছে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা তো আসলে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে রোহরি যেটা বললো, রশি টসি সব কিছুই রাখা আছে, জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are American students. Mental অনেক টর্চার হয়েছে। এখানে Some of রশি them দিয়ে did not বাড়িতে manhandle. দুই পায়ে মাটি ধরে তো manhandling রড দিয়ে বসাতো, প্রেসিডেন্টের চাপ দিয়ে ধরে রাখতো। প্রায় আমার ছাত্র ছিল। এগুলা কি ঝুলায় রাখার? এগুলো আমরা কোনো বিচার সুযোগ হয়নি অর্ডার দিই, কারণ আমাদের চোখটা ভালো থাকতো। ব্লাইন্ড ফোল্ডেড থাকতো, নুমান যেটা বলছে এখানে একটা রিং এর মতো ছিল, এখানে বসে দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড করে দেখি যে আমি আমার সেলের মধ্যে আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা করার। It was এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. This was hell. এটার জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখেছিলাম, ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3 বার ইন্ট্রোডিউশন ছাড়ার আগে সর্বশেষ কোনো ইন্ট্রোডিউশন করে আমাদের 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে, যে 25 তলা, আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20, 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওটা যে নতুন সেল হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথম শিফট করে 5 তারিখ রাতে আমাকে বলে আমরা হাসপাতালে নিয়ে গেলাম। আমরা 8 বছর হাসপাতালে, 8 বছর এক টাকা দিয়েছি। আমি 2 বার শিফট করে দিলাম। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রুমের পাঁচটা খুব খারাপ চলছে, কিন্তু পাঁচটা ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগাতে পারে। আমি ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল, ব্ল্যাক কালার, উপরে সাদা রং করা ছিল, কাগজ লাগানো ছিল। বাদর আছে তো আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেখে, তুমি না তাকে সুযোগ করে দেয়, তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট পেন্ট করে ছিল। 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন, when they are innovated, তাদের ওই অ্যাকাউন্ট সিজনিটা দেখতে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার, আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমার immediately being shift করে they fix AC so that I don't die and they will fix problem. I don't want to take me. তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার 86 থেকে আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললো একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেন। 8th not shifting after 11 o'clock in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খেলাম, আমি এখন রিলিজ করি যে আমার 5 তারিখ রাতে হাকিমুর রহমান সবাই নিজেদের কেটে দুধ কাছে তখন তারা আমাকে এখানে যেন করে যে হাকিমুর এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাবে। 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পারে সামার, আই ডোন্ট নো, আই গেস সামার, আইদার সামার or managing, because 7th morning আমাকে বললো যে আজকে রাতে ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি ক্রস ফায়ারে।
আপনি কি জানতেন তখন ফিফথ আগস্টের ঘটনা জানতেন? কিছু তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ ভয়েস চেয়ার তার কি কি মেশিন আছে তাদের, এবং আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না তখন আরো নতুন মেশিন ছাড়তো শুনবে। তো বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাতগুলো পাকাইয়ে দিতাম। ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টা ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন, সেখানে বিদেশি গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। একটু বলে রাখতে চাই যে সকাল থেকেই এই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করছিলাম, আমরা দেখছিলাম যে আয়নাঘরে কি ধরনের ছবি, কি ধরনের চিত্র ভেসে উঠে। আমরা সেই জিনিসগুলোর অনেকগুলো ছবি আমাদের হাতে এসেছে। আমরা যদি দেখি যে একটি ছবির কথা আমি বলতে পারি যে এই ছবিটি দেখলে যে কারোরই আসলে শরীরের লোম দাঁড়িয়ে যাবে, সেটি হচ্ছে একটি ইলেকট্রিক চেয়ার, যেখানে বসিয়ে নির্যাতনের যারা বন্দী ছিলেন আয়নাঘরে সেই বন্দীদেরকে সেই চেয়ারে রেখে এক ধরনের মৃত্যু কাঁপুনি দেওয়া হতো। নানাভাবেই নির্যাতন করা হতো আয়নাঘরের বন্দীদেরকে, ইলেকট্রিক শর্ট দিয়ে শারীরিকভাবে নির্যাতন করে, মানসিকভাবে নির্যাতন করে। এই পুরো বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে সারাদিনই কিন্তু প্রধান উপদেষ্টা ব্যস্ত রয়েছেন। সকালে তিনি বের হয়েছেন, রাজধানীর যেসব জায়গায় আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে সেই সব জায়গায় তিনি ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন। আমাদেরকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত কচুক্ষেত, আগারগাঁও এবং উত্তরা এই তিনটি এলাকার বিভিন্ন জায়গায় আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে এবং সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সমস্ত ভুক্তভোগীরা ছিলেন তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। যদি আমি তাদের কথা উল্লেখ করি, বিশেষ করে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী, জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে, জামাত নেতা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, তাদের সঙ্গে কি ধরনের পাশবিক নির্যাতন করা হয়েছিল, তাদেরকে কি ধরনের তাদের উপর কি ধরনের অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচারের চিত্র তারা তুলে ধরেছেন। সবচেয়ে যে বিষয়টি লোমহর্ষক ঘটনা সেটি হচ্ছে 11 বছরের একজন শিশু, তার উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে সেটি তিনি প্রকাশ করেছেন। এবং সন্তানকে এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে যে সন্তানকে আসলে বুকের দুধ খেতে না দিয়ে মাকে চাপ তৈরি করে তার কাছ থেকে বিভিন্ন ধরনের কথা বের করার যেই প্রবণতা, যেই কষ্ট দেওয়া হয়েছিল সেই কষ্টগুলো আয়নাঘরে পরিদর্শনের মাধ্যমে কিন্তু এখন ফুটে উঠেছে। বিশেষ করে যদি বলি যে এই আয়নাঘরে বন্দিশালাগুলো যেটি বলছিলেন প্রধান উপদেষ্টা যে সারা দেশে এত পরিমাণ আয়নাঘর বিস্তৃত রয়েছে যার সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এবং প্রধান উপদেষ্টা এটি বলেছেন যে আওয়ামী লীগ আসলে হাসিনা সরকার দেশে আইয়ামে জাহিলিয়াত কায়েম করে গেছে এবং যদি যারা এই ধরনের নির্যাতনের মানুষের উপর এই ধরনের নির্যাতন চালিয়েছেন তাদের বিচার না করা গেলে দেশ মুক্ত হবে না, সমাজ মুক্ত হবে না, এই কথাগুলো তিনি বলেছেন। একই সঙ্গে তিনি এটিও বলেছেন যে এখন পর্যন্ত 1750 বন্দির কথা, আয়নাঘরের নির্যাতনের শিকারের তথ্য তার কাছে আছে। পাশাপাশি এখানে গুমের শিকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও উপস্থিত ছিলেন। তিনি কিন্তু তাকে যে 4 দিন আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল তিনি কিন্তু সেখানে গিয়েই তাকে কোন ঘরে রাখা হয়েছিল সেই ঘরটি দেখে তিনিও বুঝতে পেরেছিলেন যে এই ঘরেই তাকে রাখা হয়েছিল এবং সেই ঘরে তাকে কি ধরনের নির্যাতন করা হয়েছিল সেটি তিনিও তুলে ধরেছেন। একই সঙ্গে এখানে আরো অন্যান্য উপদেষ্টারাও ছিলেন, তারাও এই আয়নাঘর নিয়ে তারা কথা বলেছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ভুক্তভোগী যারা আছেন তারা আয়নাঘর নিয়ে কথা বলেছেন। এর মধ্যে আরেকটি তথ্য একটু জানিয়ে রাখতে চাই যে এই আয়নাঘর বা এই যে আওয়ামী সরকারের আমলের যেই নির্বিচারে মানুষের উপর গুম, খুন, হত্যা, নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি রিপোর্ট বেরিয়েছে, সেখানে শুধু জুলাই গণ অভ্যুত্থানের কথা বলা হয়েছে। সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 1400 মানুষ আহত হয়েছে, অর্থাৎ 1400 মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছে 11,000-এর বেশি। এই তথ্য জাতিসংঘের মানবাধিকার কমিশন জানিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগ, মন্ত্রী, ছাত্রলীগ তারা ছাত্র জনতার উপর অস্ত্রসহ হামলা চালিয়েছে। এটি
তাদের প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে জাতিসংঘ বলছে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এই নামগুলো উঠে এসেছে। আর আয়নাঘরের ব্যাপারে যদি একটু বলি, যে আবারও বলতে হয় যে আসলে যে চিত্রটি আয়নাঘরে দেখানো হয়েছে, যে ছবিগুলো আয়নাঘরের ফুটে উঠেছে গণমাধ্যমের সামনে, যে তথ্যগুলো এসেছে এখন পর্যন্ত, সেই চিত্রগুলো খুবই ভয়াবহ চিত্র আমরা দেখেছি। যেখানে মানুষকে, যেটি বলছিলাম শুরুতেই, মানুষকে কিভাবে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে তাকে নির্যাতন করা হতো। ভিন্ন মতের মানুষদেরকে রাস্তাঘাট থেকে তুলে নিয়ে এসে দীর্ঘদিন ধরে আয়নাঘরে বন্দি রাখা হতো। জামাত নেতা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আমান আজমি, যিনি বলছিলেন যে তাকে দীর্ঘ এক দশকেরও বেশি সময় এই আয়নাঘরে বন্দি রাখা হয়েছে, নানাভাবে তাকে নির্যাতন করা হয়েছে। একইভাবে মীর কাসেম আলীর ছেলে, তিনি তার নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী, তিনি তার নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। এখানে বিদেশি গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন, তারা স্বচক্ষে আয়নাঘরগুলো পরিদর্শন করেছেন এবং এই আয়নাঘরগুলোর অস্তিত্ব পাওয়া গেছে রাজধানীর আগারগাঁও, রাজধানীর কচুক্ষেত এবং উত্তরা এলাকায়। কত পরিমাণ আয়নাঘর সারা দেশে বিস্তৃত রয়েছে সেই তথ্য প্রধান উপদেষ্টা বলছেন যে সেই তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। তবে যে বিষয়গুলা তিনি বারবারই বলছিলেন যে আসলে এই যে মানুষের উপর যে নির্মমতা চালানো হয়েছে, মানুষের উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, এই নির্যাতন কতটা ভয়াবহ যে হয়েছে সেটাকে তিনি আইয়ামে জাহিলি অর্থাৎ অন্ধকার যুগের সঙ্গে তিনি তুলনা করেছেন এবং তিনি বলেছেন এই আয়নাঘর কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ মুক্ত হবে না। সবচেয়ে লোমহর্ষক যে ঘটনাটি, 11 বছরের একজন শিশু, তিনি তার নির্যাতনের কথা বলেছেন। তাকে কিভাবে আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। একজন শিশু তার মায়ের সঙ্গে আয়নাঘরে তাকে নিয়ে এসে পরে তিনি তার মাকে খুঁজে পাননি। নানা ধরনের অভিজ্ঞতার কথা কিন্তু এসেছে এখান থেকে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি এই একটি বন্দিশালায় এসে তিনি কিন্তু তার স্মরণে পড়েছে যে সেই ঘরটিতে তিনি 4 দিন বন্দী ছিলেন যখন জুলাই আন্দোলন চলছিল। এই জুলাই আন্দোলন করার অপরাধে তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছিল। এভাবেই বিভিন্ন সময় সরকার বিরোধী কথা বলা, বিভিন্ন মত প্রকাশ করার জন্য, বিভিন্নভাবেই মানুষকে নির্যাতন করার জন্য এই আয়নাঘরগুলোতে তুলে নিয়ে আসা হয় এবং বিভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের যারা রয়েছে তাদেরকে তুলে নিয়ে এসে আয়নাঘরে দীর্ঘদিন বন্দি রাখা হয়। যেই তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে যে 1750 আয়নাঘরে ভুক্তভোগীর সংখ্যা। এই ভুক্তভোগীদের আসলে 1750, প্রত্যেকটি আলাদা আলাদা গল্প রয়েছে। প্রত্যেকটি মানুষের যে নির্যাতনের ভয়াবহতা, প্রত্যেকটি আলাদা আলাদা গল্প। এখন পর্যন্ত সবগুলো গল্প হয়তো মানুষের সামনে উঠে আসেনি, তবে যতগুলো গল্প উঠে আসছে সেই গল্পগুলো শুনলে যে কারোরই শরীরের লোম দাঁড়িয়ে যাবে। যেটি বলছিলাম যে আমরা একটি ইলেকট্রিক চেয়ার দেখেছি, যে ইলেকট্রিক চেয়ারের কথা বলছিলাম, নানা নির্যাতনের কথা বলছিলাম। তো এই যে আজকে সারাদিন ধরে প্রধান উপদেষ্টা তিনি এই ব্যস্ততার মধ্যে রয়েছেন, তিনি আয়নাঘর পরিদর্শন করেছেন। আয়নাঘর পরিদর্শন করে তিনি কি বলেছেন বিদেশি গণমাধ্যমের সঙ্গে আমরা একটু শুনতে চাই তার কথা। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না। যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে তাকে নিয়ে আসা হয়েছে।
এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা, তারা কোদালা এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে, তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে লুকিয়েছিল, কারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হচ্ছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরিক হলাম এটাতে। যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা আর জানি না। কেউ বলে যে এটা 3000-এরও বেশি হবে। কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, সেটা কেউ প্রমাণ দিতে পারেনি। এই যে উধাও হয়ে গেছে, মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ 9 বছর ধরে। 9 বছর ধরে আমরা আর খোঁজ পাইনি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য। এবং এটার কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। যে এইভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরাই যদি এগুলো করে, এবং তারা যদি এইরকম কাজ করতে পারে, যে মানুষের পক্ষে যেটা সম্ভব। একজন বলছিল ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর চাইতে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এটা মানুষের সামনে এখন বিচার রইল, কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ গড়তে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ, যেটা হতে দিয়েছি আমরা দেশে। আজকে আমরা মুক্ত হলাম, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ গড়তে পারি, এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে, এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে, এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে, এই যে কাজগুলো করে গেল তারা। তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্তভোগী হতে যাব? তাদেরকে সে বিচার করবো, জনসাধারণ বলবো যে হ্যাঁ এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। এইগুলো সব এভিডেন্স, যা যা আমরা দেখলাম, এভিডেন্সগুলো সিলগালা করে রাখা হবে, যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে, সেই হিসেবে আমরা থাকি। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি না, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে, সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়। এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স। তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। তার জীবনটা ফিরিয়ে দিতে পারবো না, যে জীবনের মাধ্যমে সে গেছে। অন্তত দেখলে মনে সান্ত্বনা হবে, আমি জায়গাটা দেখে এসেছি। ওই মেয়েটা, যে বাচ্চা মেয়েটা বলতেছেন আমার মাকে আর দেখতে পেলাম না, কোথায় চলে গেল, আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেছে, মরে গেলে কোথায় আছে। দ্য হোল এক্সিস্টেন্স অফ দিস গভর্নমেন্ট ইজ বিকজ অফ দিস, দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু stay in that darkness that has been created around us. So we want to create a new environment, new, as we say, new Bangladesh, as the students have been claiming all the time. So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this thing.
হ্যাঁ, এতক্ষণ শুনছিলাম আমরা প্রধান উপদেষ্টা আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না। যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে এটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিত করার জন্য মনুষ্যত্ব অর্জন করে না, নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটিকে আমাদেরই জগৎ, এটিকে আমাদেরই সমাজ, আমরা এটি করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে বিষয়টা হলে মানে বোঝে যে এটার কারণ ছিল। বিনা কারণ রাস্তা থেকে উঠিয়ে আনো, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকে দিয়ে তারা বলছে সন্ত্রাসী জঙ্গি, এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাগর কিছু কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলতে 700, কেউ বলতে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা, তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে, তাদেরকে বের করার জন্য। কিসের মধ্যে গিয়েছিল, কারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে, এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীর হলাম এটাতে। যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা জানি না। কেউ বলে যে এটা 3000-এরও বেশি, কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, সেটা কিন্তু প্রমাণ দিতে পারিনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, কি বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ 9 বছর ধরে। 9 বছর ধরে আমরা খোঁজ। সে নিজেও ছিল 11 বছর বয়সে, মায়ের সঙ্গে ছিল, তাকে দেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য। এবং এটা কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। যে এইভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরাই যদি এগুলো করে, এবং তারা যদি এইরকম কাজ করতে পারে, যে মানুষের পক্ষে যেটা সম্ভব। একজন বলছিল যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর থেকে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না, ওরা নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এটা মানুষের সামনে এখন বিচার রইল, কীভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ, যেটি হতে দিয়েছি আমরা দেশে। আজকে আমরা মুক্ত হলো, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে হবে। এটা থেকে একেবারে অতি করে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে, এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে, এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা নাহলে আমরা নিষ্কৃতি পাবো না এখন থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা নাহলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব?
সে তাদেরকে সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এবং উচিত বিচার হয়েছে, তখন আমরা এটাতে কোনো সেটি হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যে একটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই হিসেবে আমরা থাকি। একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন করতে দিতে হবে। এটা এই বড় স্টোরিতে আমি এক কোশ্চেন করবো। মাননীয় প্রধান উপদেষ্টা, দুইটা প্রশ্ন। প্রথমটা হলো যে আপনার পাশে যে দুইজন আপনার ক্যাবিনেটের মেম্বার দাঁড়ায় আছেন, দুইজনেই কিন্তু জিআইসি বা আয়নাঘরে বন্দী ছিলেন, আজকে তারা আইডেন্টিফাই করছেন, এবং আমরা আরো কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি, এবং তারা যারা বেঁচে আছেন, ফিরে আসছেন, তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান, কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, এবং আপনার সরকার থেকে গুমের সার্ভাইভার এবং গুমের শিকার ভিকটিম ফ্যামিলিদেরকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখিনি, আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয়, যে বিচার দীর্ঘসূত্রিতা করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পায়, এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স, তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে। আচ্ছা, মাননীয় প্রধান উপদেষ্টা, আরেকটা প্রশ্ন হলো, আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন, কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট, এটা হাজেরা বেগম, উনি মায়ের ডাকের প্রতিষ্ঠাতা, যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে, এবং উনি র্যাব 1 হেডকোয়ার্টারে, যেটা ডিজি শহীদ মহোদয়, উনিও এটা সম্পর্কে অবগত, উনি মাসের পর মাস এখানে ঘুরছেন তার ছেলের সন্ধানে, উনি আর ওনার মেয়ে একটু এই জায়গাটা ঘুরে দেখতে চান, এটা অনুমতি আপনারা দিবেন কিনা? বিশেষ গুম কমিশন, মানে গুম কমিশনকে যদি আমরা বলি, না মানে মানবিক কারণে আমি যে কিভাবে অর্গানাইজ করা হবে, আচ্ছা, কারণ উনি এখানে অনেকবার আসছে এবং কথাবার্তা স্যার, এটাই মানে এই ভদ্র মহিলা জীবনটা ফিরিয়ে দিতে পারবো না যে জীবনের মাধ্যমে সে গেছে, অন্তত দেখলে মনে সান্ত্বনা হবে, আমি জায়গাটা দেখে এসেছি। ওই মেয়েটা, যে বাচ্চা মেয়েটি বলতেছেন আমার মাকে আর দেখতে পেলাম না, কোথায় চলে গেল, আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেলে কোথায় আছে। তানভীর ভাই, just one question, sir. Over the years we've seen, at least last 16 years under the last government, but police brutality, abuse is nothing new in this country. What sort of mechanism you have created as a part of the reform so that this doesn't happen in future, whether under elected government, caretaker government, or any sort of government? The whole existence of this government is because of this, that we don't want to stay in the darkness that has been created around us. So we want to create a new environment, new, as we say, new Bangladesh, as the students have been claiming all the time. So that led to the reform commissions. One of them is this disappearance commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have complete proof, and now they will go to the justice. So this is one step. And then what happens to the rest of the institutions? You are dealing with something that have done. Will this be repeated in future? That's something we have to make sure that it's not repeated in future. Nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. We'll be as normal as any civilized human being could be. So that's our commitment. That's what the reform commissions are all about. And since you asked that question, I'm very grateful to the commission for taking the job. It was not an easy job. They have to fight in all directions to discover. This is the whole discovery mission. It's not a simple going and taking evidences and writing reports about it. So they have to really detect this in very serious way. And they're still worrying about whether we can keep the evidences as they are after all this thing happened. So this. দর্শক, আপনারা দেখলেন একটা চেয়ার দেখেছেন যেখানে ইলেকট্রিক শব্দ হতো, স্টিলের চেয়ারটা, এবং আরও অত্যাধুনিক অনেক যন্ত্র ছিল, কিছুটা হলো তো বা সরিয়ে ফেলা হয়েছে। এখানেই উপদেষ্টা নাহিদও ছিলেন, যেমন ডিবির কার্যালয় থেকে নেওয়া হয়েছিল। অনেকেই ওখানে আরও কয়েকজন তার সাথে ছিলেন, আজমি ছিলেন, তারা আয়নাঘরে দীর্ঘদিন বন্দী ছিলেন, আয়নাঘরে নির্যাতনের কথা তারা জানেন, বিষয়গুলো তারা জানেন, এই জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এই হচ্ছে হাসিনার অবস্থা।
ডক্টর ইউনূসের এটা হয়তো আরও আগে করা উচিত ছিল, তার আমরা যেটা জানতে পেরেছি তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন এটা করার জন্য, তারপরও এটা হয়েছে। এজন্য আমরা মনে করি যে হাসিনার চরিত্রটা বিশ্বের কাছে আবারও প্রমাণিত হলো যে হাসিনা কতটা মানবাধিকার লঙ্ঘন করেছে, হাসিনা কতটা নরপিশাচ এবং হাসিনা কতটা এদেশের মানুষের উপর জনগণের উপর জুলুম করেছে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজকে এই আয়নাগর পরিদর্শনে আন্তর্জাতিক মিডিয়া ছিল, এটা সবচেয়ে বড় একটা ফ্যাসিলিটি আমি বলবো। প্রিয় দর্শক, আমরা এগুলোর বিচার চাই, যারাই জড়িত আছে, যে সমস্ত সেনা কর্মকর্তা ডিজিএফআইয়ের কর্মকর্তারা এর পিছনে জড়িত আছে, আমরা তাদের বিচার চাই, শাস্তি চাই। সেনাপ্রধানের কাছে অনুরোধ থাকবে, প্লিজ আপনি এগুলোর যদি বাধা দেন, আপনি যে গণ অভ্যুত্থানের একজন নায়ক, এগুলো অনেক কিছুর মাধ্যমে আপনি কিন্তু সেগুলো ধূলিসাৎ করে দিয়েছেন। এখন যদি আপনি এই আয়নাগরের বিচার করতে বাধার সম্মুখীন হন, তাহলে কিন্তু দেশের বড় ক্ষতি হয়ে যাবে। দেশের মানুষের কাছে সারা জীবন আপনি একটা স্বৈরাচারের দালাল হিসাবেই চিহ্নিত হয়ে থাকবেন। মানুষের হৃদয়ে আপনি আছেন, মানুষের হৃদয়ে আরও গভীরভাবে ঢুকেন, মানুষ সারা জীবন আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ওই ডিজিএফআই যে সমস্ত কর্মকর্তারা এই আয়নাগরের সাথে জড়িত ছিল, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হোক, এবং এটা এদেশের জোর দাবি আমাদের।